কথায় বলে তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে, কিন্তু এটাকে আজকাল ঘুরিয়ে অনেকে বলছেন তুমি যাও বঙ্গে আর হিংসা যায় সঙ্গে। সেই 67 থেকে শুরু যুক্তফ্রন্টের সময়, তারপর 72 থেকে 77-এর তথাকথিত কুখ্যাত সময়, তারপরে বামফ্রন্টের আমলে প্রথম কয়েক বছর বাদ দিয়ে পর পর একাধিক নির্বাচনে বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত নির্বিশেষে যে কোনো নির্বাচনে আগে পরে নির্বাচনের দিন লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ। বিরোধীরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলেই সে মাথা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বারবার, এমনটাই অভিযোগ। আর ঠিক এমন একটা আবহেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা, পরিবর্তনের প্রতিশ্রুতি দিনে এবং সেই প্রতিশ্রুতির মধ্যেই বলা ছিল বদলা নয় বদল চাই। কিন্তু গত 10 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, তার শাসন, তারা কি কখনো এই বদলার রাজনীতি থেকে বেরিয়ে আদৌ বদল দেখতে চেয়েছে? এ রাজ্যের বিরোধীরা বলছেন না। 2016 পর্যন্ত বামেরা ছিলেন মুখ্য শক্তি। বারবার তারা নির্বাচনের আগে, নির্বাচনের পরে যে অভিযোগ তাদের বিরুদ্ধে একসময় উত্তর শাসন ক্ষমতা থাকাকালীন, সেই অভিযোগ করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তারপরে ধীরে ধীরে বিজেপির উত্থান, 19, 21, এখনও বিজেপির প্রধান অভিযোগ এ রাজ্যকে নিয়ে হিংসা। সেই ভোটের আগে, ভোটের পরে, ভোটের সময়। এবারে ভোটের সময়ের হিংসার অভিযোগ কম, নজিরবিহীন 8 দফায় নির্বাচন, কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার। কিন্তু এসব কিছু সত্ত্বেও আজকের দিনও বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এ রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ এলো, এবং এলো অত্যন্ত শক্ত ভাষায়। বাংলায় বিজেপি একমাত্র ক্ষমতায় এলে শান্তি ফেরাতে পারে বলে দাবি বিজেপি। সত্যি কি তাই? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ। আহত তৃণমূল নেতা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা। পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধ। আতঙ্কে এলাকাবাসী। শুধু দিনহাটা বা ভাঙড় নয়, বাংলার প্রতিটি কোণা থেকে ফি রোজ আসে রাজনৈতিক হিংসার খবর। বিষয়টি আর ভোট পূর্ববর্তী বা ভোট পরবর্তী আঙ্গিকে আবদ্ধ নেই। এলাকা দখল থেকে তোলাবাজি, দাদাগিরি বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে গিয়েছে হিংসা। ভোটের আগে থেকেই বাংলার হিংসা নিয়ে সরব বিজেপি। রাজ্যের বিধানসভা ভোটে খারাপ ফলাফলের জন্য রাজনৈতিক হিংসাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল গেরুয়া শিবির। জাতীয় কর্মসমিতির বৈঠকেও বাংলার হিংসার আবহকেই ফোকাস করল বিজেপি। मैं बंगाल के नाम फिर इसलिए दोबारा ले रहा हूं नाडा जी को उद्धृत करते हुए। बंगाल आप सब जानते हो, उसके अंदर वहां के नागरिकों ने नरेंद्र मोदी जी पे, भारतीय जनता पार्टी पे आस्था जताई। निर्वाचन उपरांत इलेक्शन की बाद में हमारी 53 कार्यकर्ताओं की हत्या की गई है। ये सिर्फ हम नहीं कहते हैं, भारत की कई संवैधानिक संस्था, चुनाव आयोग हो, मानविक अधिकार कमीशन हो, स्थानीय उच्च न्यायालय हो या देश की सर्वोच्च न्यायालय हो, हमारी इस आपत्ति पे, बंगाल के नागरिकों की सुनवाई पे ये टिप्पणी दिया है। 53 कार्यकर्ताओं की हत्या हुई है। लगभग 1 लाख लोग अपने घर छोड़ के शेल्टर हाउस में है। पार्टी वहां रिलीफ वर्क कर रही है। वहां तक कि अभी जब मोदी जी ने कोरोना की टीका पर्याप्त मात्रा में उपलब्ध करवा चुके हैं, आज भी बंगाल में पार्टी आधार में टीका देने के कार्यक्रम किया जाता है। यह तो अमानवीयता का चरम निदर्शन है। কথায় বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আদর্শের লড়াই নয়, বাংলার রাজনীতি এখন যুদ্ধ, তাই হিংসাও অবশ্যম্ভাবী। একসময় রাজনৈতিক হিংসা বা হত্যা শিহরণ জাগাতো, কিন্তু বর্তমানে তা গা শোয়া হয়ে গিয়েছে। রক্ত ঝরবে, প্রাণহানি হবে, বাড়িঘর পুড়বে, রাজনৈতিক নেতারা একে অপরের দিকে আঙুল তুলবেন। দুদিনের মধ্যে ধামাচাপা পড়ে যাবে সবটাই। 3 দিনের দিন আবার নতুন সংঘর্ষ, এটাই হয়ে গিয়েছে দস্তুর। মূল সেই কারণে মরে যে ভাই
পোলের আগের থেকে মারা গেছে তৃণমূলের লোকেরা। বিজেপি আসছে বলে অ্যাটাক হয়ে গেছে, বিজেপি আসছে তাই নামে অ্যাটাক। আর যেভাবে উত্তপ্ত করা হয়েছে, লিডারশিপের কাজ হচ্ছে মানুষকে শুধু ভারত নয়, পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে বাংলার রাজনৈতিক হিংসা। এর দায় কার? একে অপরের দিকে তোপ দাগার পরম্পরা চলবেই, কিন্তু সমস্যার সমাধান কোথায়? শান্তি ফেরানো নয়, শাসন কায়েম করাই মূল লক্ষ্য হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির। সেই পথেই রবিবার এলো বিজেপির আশ্বাস। বাংলার মসনদে বিজেপি বসলেই নাকি ফিরবে শান্তি। রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আলোচনা করব। অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, কিন্তু তার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ 1, ভোটে সাড়া না পেলেও হিংসা তত্ত্বে অনড় কেন বিজেপি? অগ্নিবাণ 2, হিংসা জিয়ে রাখতে তৃণমূলই কি নিচ্ছে মুখ্য ভূমিকা? অগ্নিবাণ 3, ক্ষমতা বদলালেই শান্তি ফেরার গ্যারান্টি কিভাবে দিচ্ছেন বিজেপি নেতারা? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা। আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমি প্রত্যেকের সঙ্গে আলোচনায় আসি, কিন্তু একেবারে প্রথমে কৃষাণুবাবু আপনার কাছে আসি। তার কারণ সব থেকে বেশি করে এই অভিযোগটা যখন উঠছে এই আমলে, যে আমলটা শুরু হয়েছিল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে, যে পরিবর্তনে বদলা হবে না, বদল হবে। এখন প্রশ্ন, সেই বদল হয়েছে কিনা, নাকি বদলাই চলছে? আজকে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক বলছে বদলাই চলছে। কৃষাণুবাবু। না, এখন বিজেপি দুদিন অন্তর অন্তর বৈঠক করবে কি করবে, আর একবার করে সেই একই কথা, যেটা আপনার প্রশ্নবাণের যে সব 3টে প্রশ্ন ছিল তার মধ্যে প্রথম প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, যে ভোটে সাড়া না পেয়ে মানুষের আদালতে যারা পরাজিত হয়েছে, প্রত্যাখ্যিত হয়েছে, তারা এই একই কথা বাজিয়ে যাচ্ছেন। এবং ভোটের পর এখানে বলা হলো আমাদের পার্টির স্লোগান বদলা নয় বদল চাই। ওনারা কি স্লোগান দিয়েছিলেন? বদলাও হবে বদলও হবে, এটাই তো মানসিকতা। এখন থেকে এর মধ্যে কতজন আমাদের কর্মী মারা গেছে নিয়ে এখন ওনারা কাঁদুনি গাইছেন। বেসিক্যালি হচ্ছে নিজেদের পরাজয়, এবং যেসব বড় বড় নেতাদের কেচ্ছা কেলেঙ্কারি যেইভাবে তথাগত রায়ের কথাতে বেরিয়ে আসছে বা অন্যান্যদের কথাতে বেরিয়ে আসছে, এইগুলোকে ঢাকা চেপা দেওয়ার একটা মানে যেন প্রকারানোর চেষ্টা হচ্ছে, আর কিছুই নয়, একই জিনিস। আর এই বাই ইলেকশনটা তো স্ট্যাম্প মেরে দিল যে বিজেপির, যেটা আমাদের নেতা ওমপ্রকাশ মিশ্র বলতেন, যে বিজেপির উত্থানটা হচ্ছে আর্টিফিশিয়াল, বাংলাতে বিজেপির উত্থানটা ন্যাচারাল নয়। তো সেই তত্ত্বটাই তো সত্য প্রমাণিত হলো, যে বাই ইলেকশনে 4টা আসনের মধ্যে 3টেতে ওনাদের জামানত জব্দ হয়েছে। আর ভবানীপুর যে বাই ইলেকশন হলো সেটা তো ওনারা লড়েছিলেনই এই পোস্ট পোল ভায়োলেন্সের। আর পোস্ট পোল ভায়োলেন্স ওনারা বলছেন, পোস্ট পোল ভায়োলেন্স নির্বাচন কমিশন নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরণের আগে অবধি যে ভায়োলেন্স হয়েছে তার দায়টাও ওনাদের। মুখ্যমন্ত্রী যখন শপথ নেননি তার আগে সম্পূর্ণ প্রশাসন তো নির্বাচন কমিশন নিয়েছিল, এবং কারা কোথা থেকে সেটা কাদের অঙ্গুলি হেলনে চলছিল সেটা জনসাধারণ খুব ভালো করে বোঝে। তো সুতরাং সব মাপকাঠিতে ওনারা পরাজিত। তারপরে কোনোভাবে বিষয়টা জিয়ে রাখতে হবে, তার কারণ হচ্ছে বেশ কিছু নেতা যেসব বড় বড় অঙ্কের টাকা আর কী সব যেন লেনদেন করেছেন, সেইগুলোর তো জবাবদিহি করতে হবে, নয়তো এটা জিয়ে রাখতে হবে, নয়তো জবাবদিহি করতে হবে। তো ওনারা এই জিয়ে রাখার পথটা সিলেক্ট করেছেন। আমি সন্ময়বাবুর কাছে যাই, বিজেপির তরফ থেকে রয়েছেন বিজেপি মুখপাত্র আমার সঙ্গে। সন্ময়বাবু, যে প্রশ্নটা আমার আপনাদের জন্য ছিল, যে একের পর এক নির্বাচনে আপনারা হিংসা তত্ত্বটাকে সামনে রাখছেন, আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, কিন্তু সাড়া পাচ্ছেন না। ভবানীপুরের নির্বাচনের মধ্যে তার সব থেকে বড় পরিচয় প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভোট পরবর্তী হিংসা নিয়ে আপনাদের যাবতীয় অভিযোগের মুখ সিবিআই তদন্ত নিয়ে এলেন, কিন্তু তিনি বিপুলভাবে প্রত্যাখ্যাত হলেন ভোটের বাক্সে। একটা কথা বলি, তৃণমূলের হঠাৎ হওয়া মুখ্যমন্ত্রী কৃষাণুবাবু যে কথাগুলো বলছিলেন,
আর জানা উচিত ছিল আজকে তার ব্যক্তিগত দলের আক্রমণ কর্মীরা ছাড়া উনি কিছু তৃণমূলে জানেনই না। চণ্ডীপুর ব্যক্তিগত আক্রমণই ওনারা করতে পারেন এবং ওনারা সবকিছুতে যে হিংসা ওনাদের চোখে মুখে কথাতে ফুটে ফুটে বেলে তার জ্বলন্ত উদাহরণ এটা। আচ্ছা, এক এক করে, উনি কোনো রাজনৈতিক মন্তব্য আপনার করতে কথা পারবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন। আচ্ছা, এক এক করে। আমাকে কৃষ্ণবাবু, অশ্লীলতাহানি আর এইসব বিষয় তুলতে হবে। আচ্ছা, এক এক করে ব্যক্তিগত কৃষ্ণবাবু, এক এক করে আক্রমণ কি আসবো। হয়? আপনি যখন বলবেন আপনার সময় বলবেন, প্লিজ বলবেন। সঞ্জয় বাবু, অধৈর্য হচ্ছেন কেন? আমি তো আপনার সময় বিরক্ত করিনি। এই হঠাৎ হওয়া মুখপত্র কিন্তু দেখেননি যে চণ্ডীপুর ভগবান এক মোহাম্মদপুর অঞ্চলে শক্তি প্রমুখ শম্ভুমাইটিকে গতকাল পিটিয়ে মেরেছে তৃণমূল। গতকাল সত্য হয়েছে। আজকে বলুন তো আইএসএফ এর সভা, সেখানে এই কাইজারের যে ভাঙচুর হলো, আমি আপনাদের শুধু অনির্বাণ বাবু একটা স্মরণ করিয়ে দিই যে একটি প্রশাসনিক সভায় সরাসরি আরাবুল ইসলামকে অভিযুক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কাইজারকে ঢুকতে দিস না। তখন আরাবুল ইসলাম বলেছেন কাইজার হচ্ছে ওখানকার মানে মলেস্টেশন কেসের জন্য অভিযুক্ত, সেই জন্য পুলিশ তাকে ঢুকতে দেয় না। এদের দিয়ে তো প্রশাসনটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভোট পরবর্তী সন্ত্রাসে ৫৩ জন মানুষের যে মৃত্যুটা ঘটেছে, এটা তো ইতিহাস, এটা তো ডেথ সার্টিফিকেট আছে। তৃতীয় কথা যেটা আপনি বলছিলেন যে সন্ত্রাসের ব্যাপারটা মানুষ দিচ্ছে না, পোস্টপল ভায়োলেন্সের বিষয়টা কোন বাই ইলেকশনে রিফ্লেক্টেড হচ্ছে না। একটা ঘটনা কেন, বাই ইলেকশন গুলো শাসক দল যেভাবে অপারেট করে সেখানে স্বাভাবিকভাবে আসল জনমত রিফ্লেক্টেড হয় না। এটা আমরা তথ্য দিয়ে দিয়ে প্রমাণ করে দেবো। লোকসভার নির্বাচন থেকে শুরু করে শান্তিপুর নির্বাচন, সমস্ত তথ্য আমাদের হাতে আসছে। দেখিয়ে দেবো যে এক একটি বুথে একটা কিংবা 4টে করে ভোট পড়ছে। এটা অবাস্তব আজকের দিনের রাজনীতিতে। তাহলে পোস্টপল ভায়োলেন্সের বিষয়টা বাই ইলেকশনের সঙ্গে রিলে করা যায় না, কিন্তু এটা বাস্তব, এটা সত্য যে সারা ভারতবর্ষে একাধিক রাজ্যে নির্বাচন হয়েছে। সেই কোন নির্বাচনে কিন্তু আজকে তামিলনাড়ু বলুন, আজকে কেরল বলুন, আজকে বিভিন্ন অন্যান্য রাজ্যে নির্বাচন হয়েছে, এমনকি পোস্টপল নয় মানে বাই ইলেকশন হয়েছে, সেখানে কোনো সন্ত্রাসের খবর নেই। অথচ পশ্চিমবঙ্গ এলে সন্ত্রাস। এখানেই প্রশ্ন, বদলা নাই নয় বদল চাই বলে স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন, 213টা আসন পেয়েছেন। 213টা আসন পাওয়ার পর কেন দিনের পর দিন এই লাগামহীন সন্ত্রাসটা হয়েছে, যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ধরেছে, এটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 5জন মাননীয় বিচারপতি ধরেছেন, এবং একজনের পর একজন অভিযুক্ত যাদের পুলিশ ছেড়ে দিয়েছে তাদের কিন্তু শেষ পর্যন্ত সিবিআই ধরতে শুরু করেছিল। তাহলে এই পার্সপেক্টিভে যদি পুরো ব্যাপারটা বিবেচনা করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন বা তৃণমূল কংগ্রেস এটা চাইছে, বিরোধী শূন্য একটা শাসন ব্যবস্থা, যেখানে আমি সবকিছু করে যাব, অপোজিশন কেউ থাকবে না, কোনো বিরোধী লোক এজেন্ট পর্যন্ত বসাতে পারবে না, নিশ্চিহ্ন করে দেবো বিরোধীদের। বাম আমলের এই বিষয়ে অভিযোগ করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পরিবর্তনটা করেছিলেন। তাহলে 2021 এসেও আজকে সেই শাসন ব্যবস্থা, বাম আমলে যে ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলোকে ফিরিয়ে আনার কিসের প্রয়োজন ছিল বলুন তো? মমতা যাতে নিজে ভুগেছেন বিরোধী আসনে থাকার সময়, সেটাই কেন ফিরে এলো? নওশাদ সিদ্দিকী আমার সঙ্গে রয়েছেন, ভাঙড়ের বিধায়ক। আমি নওশাদের কাছে জিজ্ঞাসা করবো, আজকেও ভাঙড়ে গন্ডগোল হয়েছে, অশান্তি হয়েছে রীতিমতো, এবং সেই অশান্তির মূল কারণ নাকি আইএসএফ কর্মীদের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক যে সংঘর্ষ, সেই সংঘর্ষ। যদিও তার মোড়কটা অন্যরকম ছিল, আব্বাস সিদ্দিকীর সভা ছিল আজ ভাঙড়ে। নওশাদ, ঠিক কি ঘটলো এবং কেন ঘটলো বলে মনে হচ্ছে আপনার ভাঙড়ে এমন ঘটনা? ভাঙড় তো দিব্যি ছিল, নির্বাচনের পরে নিশ্চিতভাবে সন্ত্রাসের ঘটনা ছিল, কিন্তু তারপরে গত কয়েক মাস, 1 মাস 2 মাস তো ভাঙড় ভালো ছিল। দেখুন, ভোট পরবর্তী যে হিংসা চলছিল, একচেটিয়ায় আইএসএফের ছেলেদের ওপরে শাসক দলের পক্ষ থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। একচেটিয়া অত্যাচার চলছিল, তারপরেও ছেলেদেরকে, আমাদের যারা আইএসএফ কর্মী আছে তাদেরকে একটা তত্ত্বে বিশ্বাসী করে, বা একটা তত্ত্ব তাদেরকে দিয়েছিলাম যে চোখের বদলা যদি তোমরা চোখ নাও, একদিন পৃথিবী সবাই অন্ধকার হয়ে যায় পৃথিবীর। সুতরাং যদি মারটার খেতে পাও, খেওয়া যদি তোমাদের সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে আইএসএফ করো, না হলে তোমরা অন্য দলে যেতে পারো। আইএসএফ কোনোদিন প্রতিঘাত বা প্রতিরোধ করে মারের বদলা মারের রাজনীতি করবে না। সেই চলতে ছিল, তারপরেও পাবে সব স্যাক্রিফাইস করেছে। বিশেষ করে ভাঙড়ের যিনি আমার আগে সন্ময়বাবু নাম নিলেন, কাইজার আহমেদ, কাইজারদার ও নামে একাধিক কেস আছে।
গত 15ই আগস্ট আমি যখন ওখানে স্বাধীনতা পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল আমাদের, সেই মঞ্চ এসে ভেঙে দিয়েছে এই কাজের আহমেদের নেতৃত্বে। দুঃখের বিষয়, এত বড় একজন দুষ্কৃতী, যে দেশদ্রোহী আইনে যাকে এখন জেলের মধ্যে রাখা দরকার, কিন্তু শাসক দলের একটা অংশ তাকে মদত দিয়ে সমাজে এই ভাঙড়ের অশান্তির পরিবেশকে অশান্তির দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা বারবার বলে এসেছি, এখনও বলছি, আমরা প্রশাসনকে সর্বদা কোঅপারেট করি বা সহযোগিতা করার চেষ্টা করি। আজকে ভাঙড়ে ছিল একটা ধর্মসভা, একটা বিশ্ব নবী দিবস, সেখানে আব্বাস সিদ্দিকীকে একজন গেস্ট হিসাবে ইনভাইট করেছে, সে যাচ্ছিলেন, তার অনুগামীরা সাথে যাচ্ছিল। হঠাৎ আমি লাইভে দেখতে পেলাম যে পেছন দিক থেকে পুলিশ নির্বিচারে, সেখানে কোনো রকম প্রয়োজনা ছিল না, কোনো রকম অশান্তি ছিল না, তারা যাচ্ছিল আব্বাস সিদ্দিকীকে নিয়ে। সেই সময় তাদের নির্বিচারে তাদেরকে মারধর করলো এবং মারধর করে ক্ষান্ত হয়নি, তাকে সেখানে টায়ার গ্যাস পর্যন্ত জ্বালালো, ফাটালো, যাতে করে একটা শান্তির পরিবেশে বিঘ্ন করানোর চেষ্টা করলো। এই তো আজকে রাজ্য সরকারের আজকে ভূমিকা, বা রাজ্য সরকার যারা দায়িত্বশীল আছে, 213টা সিট পেয়েছে, উপনির্বাচনে আরও সিট জিতেছে, একটা ব্যাপক কাইজার আহমেদের সঙ্গে আপনাদের রাজনৈতিক সংঘর্ষের কথা বুঝলাম। আপনি এখন এই মুহূর্তে রিপাবলিক বাংলায় বসে রয়েছেন, আপনি নিশ্চিতভাবে কাইজার আহমেদের দিকেই আঙুল তুলবেন। কাইজার আহমেদকে তার সঙ্গে কথা বলে তিনি আপনাদের দিকে আঙুল তুলবেন, তুলেওছেন, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু শান্তি রক্ষার কাজটা তো প্রশাসনিকভাবে আপনার বা কাইজার আহমেদের নয়, ওটা পুলিশের। পুলিশ ভাঙড়ে কি করছিল? প্রশ্ন তো ওখানেই তো প্রশ্ন, যে পুলিশের একটা অংশকে কাইজার আহমেদ নিজের মনের মতো করে চালানোর চেষ্টা করছে, যেটা গতকালকে আমাদের একটা আইএসএফ এর কর্মীর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে, তার বৌদির প্রেগনেন্ট ছিল, সে এখন চিত্তরঞ্জন ন্যাশনাল হসপিটাল, কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছে। এত কিছুর পরেও কাইজার আহমেদ যে মূল ওখানকার আসামি, তার নামে আমরা অ্যাপ্লিকেশন ওদের পক্ষ থেকে জমা হলো থানায়, এখনও পর্যন্ত কাইজারকে অ্যারেস্ট করা হলো না। সে রীতিমতো সকাল থেকে তার বাহিনী নিয়ে গ্রামে গ্রামে দাপিয়ে বেরিয়েছে, যে আজকে এই ধর্মসভায় যারা যারা যাবে তাদেরকে গতকালকে যে ধরনের করা হয়েছে তাদের সাথে এই আচরণ করাবে, অর্থাৎ বাড়ি ঘরদের ভাঙচুর করা হবে। আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে রয়েছেন ভাঙড় থেকে আমার সঙ্গে, আমি একবার অর্ণবের কাছে যাবো। অর্ণব মজুমদার, অর্ণব, তুমি নিজের চোখে কি দেখলে আজকে সারাদিন ভাঙড়ে? দেখো, একবারেই যে ঘটনা ঘটেছে তারপর এই মুহূর্তের আমি অবস্থাটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট প্রসূনকে, যে দেখতেই পাচ্ছ কাশীপুর থানা, সেখানে বিশাল একটা বাহিনী কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে, যারা জেলা পুলিশের শীর্ষ কর্তারা তারা উপস্থিত রয়েছেন। এবং আজকে যে ঘটনা ঘটে তারপরেই কিন্তু যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু বিক্ষোভ প্রদর্শন হয়, এবং সেই সময় কিন্তু পুলিশ উপস্থিত ছিল। যেটা অভিযোগ, যে পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল, যে তারা আইএসএফ এর যারা কর্মী তাদেরকে এই যে সমাবেশ, সেই সমাবেশে যেতে দিচ্ছেন না, এবং সেইটাকে ঘিরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এবং এই মুহূর্তে যাতে ভাঙড়ের আর কোথাও নতুন করে গন্ডগোল না ছড়ায় তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের ফোর্স রয়েছে। এবং কাশীপুর থানায় আমি আরও একবার দেখাতে বলবো, যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে একটা বৈঠকে বসেছেন। অনির্বাণ। ধন্যবাদ অর্ণব। আমি সরাসরি আসবো সত্যজিৎ বাবুর কাছে, প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, পুলিশ চাইলেই হিংসা থামাতে পারে, মানে আমি এই রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাকে উদ্ধৃত করে বলছি, তিনি আসলে উদ্ধৃত করতেন লালু প্রসাদ যাদবকে। লালু প্রসাদ যাদব বলতেন যে সরকার যদি না চায় তাহলে নাকি দাঙ্গা হয় না, আর জ্যোতি বসু বলতেন যে পুলিশ যদি না চায় তাহলে নাকি অশান্তি হয় না। এখন প্রশ্ন, পুলিশ কি অশান্তি চায়? আপনি একটা মানে বিস্তীর্ণ সময় ধরে রাজ্যে কাজ করেছেন পুলিশ কর্তা হিসেবে, এই পুলিশের রাজনীতিকরণের কথা ওঠে, সংঘর্ষ তো হবেই রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের, মানে এটা তো সত্যি সত্যি বাংলায় নতুন নয়, 67 সাল থেকে এসছে বাংলার রাজনীতিতে, বা তার কিছু আগে পরে। পুলিশের ভূমিকাটা কি থাকে? আজকে যে ভূমিকার কথা উঠছে, অভিযোগ উঠছে, এটাই কি বরাবর থেকে এসছে? বেসিক্যালি তাই, যেটা আপনি মুখে বললেন যে ওরকমই আছে, 67-এর পর থেকে সেরকমই আরম্ভ হয়েছে আর কি। কারণ পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যে কোনো সরকার, অন্যান্য স্টেটেও একই অবস্থা, সেখানেও তাদেরকে রাজ্য সরকারের অর্ডার শুনেই পুলিশকে চলাফেরা করতে হয়। অ্যাকচুয়ালি যেটা বলা দরকার আছে, সেটা হচ্ছে হিংসা, মানে হিংসা যারাই করুক না কেন, সেখানে টিএমসি করুক, বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, কিংবা অন্যান্য যে কোনো পার্টি করুক না কেন, এখানে রাজনৈতিক সদিচ্ছা রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো পরিপ্রেক্ষিতে, যে কোনো বিনিময়ে ওখানে শান্তি প্রতিস্থাপন করতে হবে, হিংসাকে বন্ধ করতে হবে, এটাই বেসিক্যালি প্রথম এবং প্রধান কাজ।
কিন্তু সেখানে করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় অনেক সময়। যারা এখানে যারা বক্তা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে কী জন্য বাধাপ্রাপ্ত হয়, সেটা ডিটেলসে আমি যাব না। আমার একটা তবে- প্রশ্ন সতীশবাবু, খুব হ্যাঁ। মানে টার্গেটেড কোয়েশ্চেন আমার। Yes. ধরুন প্রত্যেক রাজ্যেই সরকার চায় যে গোটা প্রশাসনটা তার মতো করে চলুক, Yes. যখন যিনি সরকার চালান না কেন। কিছু কম কিছু বেশি হতে পারে। এখন ধরুন আমি ইচ্ছা করে নাম করে বিজেপি শাসিত বলে বলছি না, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এমন চায়, হয়তো বিজেপি শাসিত নয় অন্ধ্রপ্রদেশও এমন চায়, ওড়িশাও এমন চায়। কিন্তু অন্য রাজ্যে হিংসার সঙ্গে পুলিশের নাম জড়ায় না, জড়ালেও খুব ব্যতিক্রম হিসেবে জড়ায়। আর এখানে 67 থেকে 2021 এই দীর্ঘ 50, 54, 55 বছর প্রায় হতে চলল, পুলিশের নামটা সবসময় জড়িয়ে থাকে। কারণটা কি? মানে আমি একটুও ফোর্সকে ডিমিন করার জন্য বলছি না, পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্সে যারা চাকরি করেন তারা কি সত্যিই বদলিকে এত ভয় পান? তারা কি সত্যিই চাকরি হারানোর ভয় পান, রোষে পড়ার ভয় পান? অন্য রাজ্যে তো এরকম দেখি না। একই যেটা আপনি বললেন সেটা একটু ঘুরিয়ে বললেন। সেটা কিন্তু ঘটনা হচ্ছে যে যেখানেই আপনি হিংসা থাকবে, যেখানেই পুলিশের অ্যাকশন থাকবে, সেখানে পুলিশের ভূমিকা সম্বন্ধে আলোচনা হবে, সমালোচনা হবে। যখন দিল্লির কৃষক আন্দোলন চলছে এখন পর্যন্ত, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আসছে। যখন সেই আন্দোলনের উপরে কেউ রিভলভার দিয়ে কেউ চমকাচ্ছে, সেটার উপরে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিটা ব্যাপারে যেটা আপনি বললেন যে পুলিশের নাম জড়ায় না, প্রত্যেকটা ব্যাপারে নাম জড়ায়। এই যে উত্তরপ্রদেশে যখন জ্বালিয়ে দেওয়া হলো সেই রেপ কেসে মেয়েটাকে, তখন হাতরাতে, তখনও কিন্তু পুলিশের ভূমিকার ব্যাপারটা ছিল। এই অর্থাৎ হিংসা যেখানে থাকবে সেখানে পুলিশের কিন্তু নাম থাকবেই। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো হিংসাই আটকানোর জন্যই পুলিশকে রাখা হয়েছে। আজ কয়েকদিন আগে আমি আপনাদের চ্যানেলে একটু বলে গেছিলাম যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি একটা কথা প্রণিধানযোগ্য, সেই ডেটটা আমি হয়তো স্পেসিফিক উল্লেখ করতে পারছি না, কিন্তু সেখানে উনি বলছেন যে ভারতবর্ষের যারা পুলিশ বাহিনী রয়েছে তারা বিরোধী দলের এগেনস্টে এমন কাজ করছে সরকার পক্ষের কথা কাজ তাদের সুবিধা করে দেওয়ার জন্য। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য। এটা কিন্তু ভারতবর্ষের শুধু পশ্চিমবাংলা, কলকাতা কিংবা আমাদের শিলিগুড়ি অন্যান্য অঞ্চলের ব্যাপারে বলছেন না, গোটা ভারতবর্ষের কথা বলছেন। আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, তাই যদি হয় তাহলে গোটা ভারতবর্ষ কোথাও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আসতে হয় না কেন? পুলিশ অভিযোগ নিচ্ছে না, তাদের কাছে সরাসরি অভিযোগ যাচ্ছে, বা আদালতে গিয়ে কেউ অ্যাপ্লিকেশন করছেন প্রকৃত তদন্তের জন্য? অনির্বাণ, এই কথাটা বলা দরকার যে পোস্টপল ভায়োলেন্সে যারা ইস্যুতে হয়েছিল, যখন কমপ্লেইন হয়েছিল, রাজ্য সরকারের যে হিউম্যান রাইটস কমিশন আছে সেখানে কোনো কমপ্লেন, জিরো কমপ্লেন ফাইল হয়েছিল, কোনো কমপ্লেন ওখানে ফাইল হয়নি। কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ওখানে প্রায় 452টা কমপ্লেন সাবমিট করা হয়েছিল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নিজের ইচ্ছা মতন এখানে আসতে পারেনি। অর্থাৎ 5 জন বিচারপতির বেঞ্চ, পশ্চিমবঙ্গের 5 জন বিচারপতির বেঞ্চ, তারা ন্যাশনাল হিউম্যান রাইটসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তখন সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একটা ফর্ম করে সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গে আসে, এবং প্রত্যেকটা জায়গায় তারা এনকোয়ারি করে, এবং বলা হয়েছিল যে খুন, ধর্ষণ এবং গণধর্ষণ এগুলোতে সিবিআই তদন্ত করবে, এবং অন্যান্য যে মানে অ্যাটেম্প টু মার্ডার কিংবা ছিনতাই কিংবা আগুন লাগানো সেগুলো কেসে রাজ্য পুলিশ তদন্ত করবে সিআইডির নেতৃত্বে। কিন্তু ঘটনা হলো যে এখানে যখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের অর্ডারে যখন সিবিআই এখানে তদন্ত করতে এলো, তখন দেখা গেল যেগুলোকে খুব লঘু সেকশন দেওয়া হয়েছিল সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে রূপান্তরিত করা হলো। কারণ 80% কেসেই আসামিদের জামিন হয়ে গেছিল, 85% জামিনযোগ্য অপরাধী ছিল, এবং প্রত্যেকের জামিন হয়ে গেছিল। যার জন্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা অনির্বাণ এসেছে, সেটা কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস নিজের ইচ্ছা মতন আসেনি। 5 জনের বিচারপতির বেঞ্চ তাদেরকে আসতে বলেছে। একদমই। আর আপনার সঙ্গে এতক্ষণ যে কথা বললাম এবং প্রত্যেকের সঙ্গে যে কথা বললাম, সেই কথোপকথনের ভিত্তিতে আমার আজকের মূল প্রশ্ন, আমার আজকের ব্রহ্মাস্ত্র। আইএসএফকে সমর্থন করে কি আসলে তাহলে হিংসার বিরুদ্ধে মহাজোট গড়ে তুলতে চাইছে বিজেপি? কেন বলছি তার কারণ সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম আইএসএফ এর প্রশ্নে তিনি পাশে দাঁড়াচ্ছেন প্রকাশ্যে। শুধু তাই নয়, দল হিসেবে বিজেপি পাশে দাঁড়াচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আইএসএফ এর আজকে ভাঙড়ের ঘটনার অশান্তি প্রসঙ্গে, আসুন একবার শুনে নিন। এর ঘোরতর নিন্দা করছি।
যদিও আব্বাস সিদ্দিকী বা তার ভাই নওশাদ সিদ্দিকী এনাদের সাথে আমাদের মতাদর্শগত বা চিন্তা ভাবনার বিস্তর ফারাক আছে, আমরা দুই মেরুতে অবস্থান করি বলতে গেলে, তবুও আমরা এর ঘোরতর নিন্দা করছি। কারণ গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক রাজ্যে কয়েকজন মস্তান গুন্ডামি মারবে আর সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধি যেতে পারবেন না, এটা হতে পারে না। নওশাদ সিদ্দিকী সেখানে ভোটে জিতেছেন, কারণ দয়ার বিধায়ক হননি, জনগণ তাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি করেছে, স্বাভাবিকভাবে তার সেখানে যাবার অধিকার আছে। তৃণমূল কংগ্রেস এই যে গণতন্ত্রকে হত্যা করছে সব জায়গায়, এই মানসিকতা তৃণমূল কংগ্রেসকে একদিন, বা তৃণমূল কংগ্রেস যারা করেন তাদেরকে একদিন বিপদে ফেলবে। একই রকম পরিস্থিতি ছিল প্রায় 20 বছর আগে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহাজোটের ডাক দিয়েছিল হিংসার বিরুদ্ধে, তৎকালীন বামফ্রন্টের রাজনৈতিক হিংসা এবং সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা এক অভূতপূর্ব ফল দেখেছিলাম। কলকাতা পুরসভা চালিয়েছিল তৃণমূল, কংগ্রেস আর বিজেপির মহাজোট। রাজ্যে আরও একটা পুর নির্বাচন আসছে, কলকাতা এবং হাওড়া, এবং তারপরে আরও অনেকগুলি 117টা প্রায় পুরসভা। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে গত উপনির্বাচনে পর্যুদস্ত বিজেপি আইএসএফের দিকে হাত বাড়িয়ে হিংসার প্রসঙ্গে আসলে কি মহাজোটের ইঙ্গিত দিচ্ছেন? ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। যে কথা বলে গিয়েছিলাম বিরতির আগে, যে কোথাও একটা মহাজোটের ইঙ্গিত দিচ্ছে কিনা বিজেপি। আমি শর্মাবাবু আপনার কাছ থেকে শুরু করি। শর্মাবাবু, আপনাকে এবার হিংসার বিরুদ্ধে মহাজোট চান, তাই বলছেন আপনাদের রাজ্য সভাপতি। মতাদর্শগতভাবে অনেক অনেক দূরত্ব, অনেক ডিফারেন্স আছে, কিন্তু তবুও নিন্দা করছি এই ঘটনার। এর আগে তো দেখিনি আপনাদের এভাবে সরব হতে আইএসএফ প্রসঙ্গে। না না, সন্ত্রাসের বিরুদ্ধে তো সমস্ত রাজনৈতিক দলের কথা বলার দরকার। আজকে আইএসএফ আক্রান্ত হয়েছে, কালকে বিজেপি আক্রান্ত হবে, পরশুদিন সিপিএম আক্রান্ত হবে, এ নিয়ে তো কোনো দ্বিধা নেই। সন্ত্রাস এমন একটা বিষয় যেখানে দাঁড়িয়ে রাজনৈতিক পরিসরটাকে ক্রমশ ছোট করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা, এবং যার ফলে সীমাহীন দুর্নীতি বাংলার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, যা ঢুকে গেছে। বুঝলাম শর্মাবাবু, কিন্তু আমার একটা সোজা প্রশ্ন। 2001-এ রাজ্যের মানুষ দেখেছিল এক অদ্ভুত জিনিস, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর বিজেপি একসঙ্গে কলকাতা কর্পোরেশন চালাচ্ছে বামেদের বিরুদ্ধে। সুব্রত মুখোপাধ্যায় সদ্য প্রয়াত মেয়র, আর মীনা দেবী পুরোহিত বিজেপির ডেপুটি মেয়র। এই জিনিস সম্ভব হয়েছিল, কংগ্রেসের সমর্থন ছিল, কংগ্রেসের মেয়র পরিষদ ছিলেন। আমার প্রশ্ন, সেই জিনিস কি আবার এ রাজ্যে ঘটতে পারে? কলকাতা হাওড়ায় পুরো ভোট আসছে, আপনারা চাইবেন মহাজোটের জন্য হাত বাড়াতে? দেখুন, আইএসএফ কিংবা সিপিএম এর সঙ্গে বিজেপি এক মঞ্চ শেয়ার করবে বা একসঙ্গে আসন শেয়ার করবে, সেটা অসম্ভব। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে সেখানে সিপিএম নেতা আক্রান্ত, আইএসএফ নেতা আক্রান্ত, কংগ্রেস নেতা আক্রান্ত, যেখানে সবাই মিলে একজোট হয়ে কথা বলাটা দরকার। এটা কম্পালশন, এটা রাজনৈতিক বাধ্যবাধকতা নয়। শর্মাবাবু, সেবারও কিন্তু জোট করে ভোট হয়নি, সেবার ভোটের পরে জোট হয়েছিল সিপিএম কে ক্ষমতা থেকে দূরে রাখতে। সম্ভব নয়। খুব দায়িত্ব নিয়ে বলছি, আইএসএফ এর সঙ্গে আমাদের জোটের কোনো সম্ভাবনা নেই, নিশ্চিতভাবে থাকুন। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কথা বলা থাকবে। এমনকি তৃণমূলের কোন নেতা কর্মী আক্রান্ত হলে, তার দ্বারাই আক্রান্ত হোক, বিজেপি তার বিরুদ্ধেও কথা বলবে। সায়ন ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী। সায়ন, আপনার কাছে আমার প্রশ্ন, দীর্ঘ সময় বামেরা যখন শাসন করেছেন বারবার এ রাজ্যে সন্ত্রাসের প্রসঙ্গ এসছে। আজকে বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে যা বলা হয়েছে তা নতুন নয়, কিন্তু প্রশ্ন একটাই, এই আবহের মধ্যেই আইএসএফ এর আক্রান্ত হওয়া, ভাঙড়ের আজকের ঘটনা, আজকেও একজন বিজেপি কর্মী খুন হয়েছেন এবং সেখানেও তৃণমূল কংগ্রেস অভিযুক্ত যথারীতি গত কয়েক মাসের মতো। এখানে কি কোথাও আপনি একটা মহাজোট তৈরির ইঙ্গিত পাচ্ছেন হিংসার বিরুদ্ধে? এখানে কোনো মহাজোটের বিষয় নয়, আমি বলছি জীবনতলা থানা লাগোয়া যতগুলো এলাকা রয়েছে এবং সেই লাগোয়া বিধানসভা, এটা ক্যানিং পূর্ব হতে পারে বা ভাঙড় হতে পারে, সেখানে যে প্রতিদিন নিয়ম করে গণতন্ত্রকে ধর্ষণ করা হয় কম বেশি আমরা সবাই জানি। তার সবচাইতে আরো বড় উদাহরণ অনির্বাণদা আমি বলছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তুমি খেয়াল করলে দেখবে যত জায়গা রয়েছে সমস্ত জায়গায় সেখানে ইন্সপেকশন হোক, ইনভেস্টিগেশনের জন্য গেছে। একমাত্র জীবনতলা থানা, যে জীবনতলা থানার অভ্যন্তরীণ জায়গাতে জেসিবি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে পোস্টপোলের সময়তে, আমরা সবাই জানি, সেই জায়গাতে ওরা ঢোকার জায়গাই তৈরি হয়নি, কারণ ওই গোটা বিষয় জায়গাটা হচ্ছে এরকম ধরনের একটা জায়গা তৈরি হয়েছে। সুতরাং কে কোন ধর্মের আচার আচরণ করবে কনস্টিটিউশন অনুযায়ী তার দেখা এবং রক্ষার দায়িত্ব রাষ্ট্র ব্যবস্থার। রাষ্ট্র ব্যবস্থা সেটা না করে যদি তার উল্টো কাজ করে, সেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, দেখুন, সমস্ত সরকার তার পুলিশ প্রশাসনকে তার মতো করে চালাতে চাইবে, সেটা একরকমের বিষয়। অনির্বাণদা, 2011 সাল থেকে 2021 সাল ঠিক কতজন আইপিএস অফিসার, এক্স আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, একটু লিস্টটা বের করা হবে?
তার মধ্যে খুঁজে কাদেরকে পাওয়া যেতে পারে? অনির্বাণ দা, নন্দীগ্রামে যার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, যদিও আমি একদিন গুলিয়ে ফেলেছিলাম, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আপনার স্টুডিওতে আছে, আমি একদিন গুলিয়ে ফেলেছিলাম, কিন্তু অন্য সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে নন্দীগ্রামে অভিযোগ ছিল, তিনি তৃণমূল কংগ্রেসের এখন একজন কর্মী। আমরা কম বেশি সবাই জানি ভারতী ঘোষ কিভাবে সবুজ আবির খেলে নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন। নেতারা ঘুষ খাচ্ছে গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে এই দৃশ্য, কিন্তু নেতা ঘুষ খেতে গিয়ে, মুকুল রায় ঘুষ খেতে গিয়ে একজন আইপিএস অফিসার SMH মির্জার মাধ্যমে ঘুষ খাচ্ছে, এই দৃশ্য তো আমরা দেখিনি। যদিও আমি বিশ্বাস করি সন্ময়দা বা কৃষাণু দুজনের কেউই মুকুল রায়কে ডিফেন্ড করবেন না, তার কারণ ওনার ওই বিজেপি তৃণমূলের বিষয়ের জন্য। খুব নির্দিষ্টভাবে একটা কথা বলছি, দেখুন এক্ষুনি যে কথা কৃষাণু বলবার সময় বললেন যে মহিলা গঠিত যে অপরাধের বিষয়ে তথাগত রায় বলেছেন, আমি খুব সিরিয়াস কনসার্নে বলছি, শুধু হিউম্যান রাইটস কমিশন নয়, আমাদের রাজ্যে মহিলা কমিশন কত বড় অকেজো আমি একবার বলতে চাই। একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বক্তৃতায় যে ভিডিও রয়েছে তার 1 ঘন্টা 19 মিনিটের মাথায় উনি বলেছিলেন আমার কাছে প্রচুর অভিযোগ আছে, বিজেপির প্রচুর নেতা মহিলা গঠিত কেসে ফেঁসে আছে, আমি তাও ব্যবস্থা নিইনি। আমি আমার প্যাডে মহিলা কমিশনকে চিঠি লিখে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি তথ্য প্রমাণ আছে আর কেন উনি ব্যবস্থা নেওয়া হয়নি, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক বা সমস্ত প্যাক একত্রিত করা হোক। মহিলা কমিশনের থেকে কোনো সদুত্তর পাইনি। আজকে তথাগত রায়ের থেকেও কার্যত আমরা একই কথা শুনতে পাচ্ছি। সুতরাং গোটা বিষয়টা আসলে যেখানে দাঁড়াচ্ছে, দেখুন তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করবে সেটা কোয়াইট অবভিয়াস, স্বাভাবিক বিষয়, 2011 থেকে দেখে এসেছি। না কিন্তু সায়ন আমি আপনার কথা সূত্র ধরেই, না আমি অনির্বাণ দা একটা কথা বলছি, যে বিজেপি এত কিছু বললো যে তৃণমূলের বিরুদ্ধে আমরা শেল্টার দেব, যে বিজেপি বললো আমরা প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করব, না আজকে তারা বিধানসভার অভ্যন্তরে সেই ভূমিকা পালন করতে পারছে, না আজকে তারা আমি উত্তর নেব সন্ময় বাবুর কাছে, কিন্তু তার আগে আমি একবার সৌমিত্র বাবুর কাছে আসবো। সৌমিত্র বাবু, যদি মহিলা গঠিত অপরাধের মতো গুরুতর অভিযোগ আসে, মাফ করবেন সত্যজিৎ বাবু, যদি গুরুতর অভিযোগ আসে সত্যজিৎ বাবু মহিলা গঠিত অপরাধ, আমার প্রশ্ন তার জন্য মুখ্যমন্ত্রীর অনুমতি লাগে নাকি তদন্ত করতে পুলিশকে? মানে এটা কি আরো একটা প্রমাণ নয়? না অনির্বাণ, একটা লাইন প্রথমে যেটা সায়ন বললো, একটা লাইন বলে দেওয়া দরকার আছে সাধারণের জন্য। যেই সত্যজিৎ ব্যানার্জি নন্দীগ্রামে গুলি চালিয়েছিল সেটা আমি নই, কিন্তু একই নাম, কিন্তু উনি হাওড়ার ছিলেন পোস্টিং, আমি কোনোদিন হাওড়ায় পোস্টিং ছিলাম না। সুতরাং সাধারণ লোক যেন এটা গুলিয়ে না ফেলে যে একই নামে, এটা হচ্ছে 1 নম্বর। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। দেখুন, মহিলা ঘটিত যে অপরাধগুলো রয়েছে, যে মলেস্টেশন কিংবা রেপ কিংবা গণধর্ষণ যেগুলো রয়েছে, এখন সেগুলো কোনো ক্রাইমেই ভারতবর্ষের সিআরপিসিতে, ইন্ডিয়ান পেনাল কোডে কোথাও বলা নেই যে কোনো মন্ত্রীর সিগনেচার লাগবে কিংবা তার পারমিশন লাগবে। পুলিশের কাছে কমপ্লেন হলে পুলিশ নিতে বাধ্য, এটাই কিন্তু আইন। আমি 1 মিনিট করে সবাইকে সময় দিয়ে এবার আসবো, এক সেকেন্ডের মধ্যে শেষ করে দিচ্ছি আমি। হ্যাঁ, কিন্তু এখানে যদি দেখা যায় যে কোনো সেখানে বিজেপি, কংগ্রেস, যে কোনো পার্টি, সিপিএম, যে কোনো টিএমসি, যে কোনো নেতার এগেনস্টেও যদি কোনো কমপ্লেন থাকে, পুলিশের উচিত সেই কমপ্লেনগুলোকে গ্রাহ্য অপরাধের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ কগনিজেবল কেসে নিয়ে আসা এবং তদন্ত করে সঠিক রিপোর্ট কোর্টে সাবমিট করা, এটাই পুলিশের কাজ। আমি আপনার কথা সূত্র ধরেই এবার কৃষাণুবাবুর কাছে আসবো। প্রত্যেকের সময় বাড়তে বাধ্য হচ্ছে, একদম শেষ দিকে চলে এসেছি। 1 মিনিট করে কৃষাণুবাবু, মহিলা গঠিত অপরাধের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন আমি চাইনি তাই অ্যারেস্ট হয়নি। আমার প্রশ্ন, এরপরে কি রাজনৈতিক হিংসার প্রশ্নে পুলিশকে ক্লিন চিট দেওয়া যায়? পুলিশের উপর রাজনৈতিক প্রভাব নেই এটা বলা যায়? না, মুখ্যমন্ত্রী কোথায় বলেছেন চাইনি আমি জানি না, তবে আমি যতদূর সংবাদ মাধ্যমে পড়ে দেখেছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই মামলাটা কোর্টে আছে এবং তারা অ্যান্টিসিপেটরি বেল না কিসের অ্যাপ্লাই করে সেটা এক্সটেনশন পেয়ে তার ছাড়া পেয়ে আছে, নয়তো হয়তো এতদিনে গ্রেফতার হয়ে যেত। তো এখানে তো ব্যাপারটা অলরেডি কোর্টে আছে, আলাদা করে বলার কি আছে আমি জানি না। আর যদি আপনার কাছে অন্য তথ্য থাকে আপনি পরিবেশন করবেন, কিন্তু যারা এখানে বলছে মূলত বিজেপির কথাগুলো যে সর্বৈব মিথ্যা, সেটা উনাদের যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি বক্তব্য রাখছিলেন, আমি তোমাদের টিভির পর্দায় শুনলাম, উনি বললেন নাকি বাংলার নির্বাচনে মোদি জিপে বাঙ্গাল কি জনতা নে আস্থা জতাই। এখন এইটার মতো ডাহা মিথ্যে কথা কি আর হতে পারে যে যাদের প্রতি অনাস্থা প্রকাশ করলো বাংলার মানুষ,
তো সেই ম্যান্ডেটটাকে ওইখানে উনাদের বক্তব্যতে আস্থা বলে দিল। তো এই যে দিনকে রাত করে দেওয়া, কালোকে সাদা, সাদাকে কালো করে দেওয়া, এটা তো বারবার প্রকাশিত হচ্ছে বিজেপির লোক। সময় শেষ। আমি সন্ময়বাবুর কাছে যাবো। সন্ময়বাবু, আপনাদেরকে লড়াই আন্দোলনে পাওয়া যাচ্ছে না, সায়ন বলছেন। আর অন্যদিকে আমার প্রশ্ন ছিল, আমার আজকের ব্রহ্মাস্ত্র ছিল যে বিজেপি এলেই এ রাজ্যে হিংসার ঐতিহ্যের বদল ঘটবে, এই গ্যারান্টি কোথায়? মানুষ তো কংগ্রেস থেকে সিপিএম, মানে বামফ্রন্ট থেকে তৃণমূল হয়ে কোনো বদল পাননি। আপনাদের ক্ষেত্রে অন্যরকম হবে, আশা কোথায়? না, একটা কথা বলি, আমরা ক্ষমতায় আসিনি, ফলে স্বাভাবিকভাবে সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় খুব প্রাসঙ্গিক হবে না। বিজেপি তৃণমূলের মুখপাত্র এখানে দাঁড়িয়ে বলছিলেন যে সন্ত্রাস তিনি দেখতে পাচ্ছেন, অন্য রাজ্যে তো ক্ষমতায় আছে। তিনি যতদিন, না আমি একটু বলিনি, আমি একটু ছোট্ট করে বলিনি, যতদিন কৃষ্ণবাবুর বিজেপির মুখপাত্র ছিলেন আপনি কার ছিলেন? আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? এক এক করে ব্যক্তিগত আক্রমণ করেন না উনি। উনাদের তথ্য না থাকলে উনাদের স্বভাবটাই সময় সংক্ষিপ্ত। উনি খোঁজ নিন উনাদের পার্টির নেতা শুভেন্দু অধিকারীর ব্যাপারে উনার ভিডিও পেয়ে যাবেন। ইউটিউবটা একটু ঘাটলেই হবে। আপনি আপনার সময় বলেছেন, সময় সংক্ষিপ্ত প্লিজ। সন্ময়বাবু প্লিজ। একটু বলতে দিন। এই ব্যক্তিগত আক্রমণই ওনাদের ইউএস। আর দ্বিতীয় কথা হচ্ছে মনে প্রাণে হিংসা। প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে তার ক্ষেত্রে আমি একটা কথা বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিশোর বন্দ্যোপাধ্যায়ের এখন নেতা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা গঠিত কেস যে মামলা দিয়েছিলেন, আজকে সেই মামলাগুলোর কি হলো? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আইন বলে কিছু নেই, সংবিধান বলে কিছু নেই, সিআরপিসি বলে কিছু নেই। আপনার কি সময় শেষ। আমি নওশাদ সিদ্দিকীর আসবো। আমি নওশাদ সিদ্দিকীর কাছে আসবো। নওশাদ সিদ্দিকী, আপনার কাছে আমার প্রশ্ন, আমি একটা মহাজোটের প্রশ্ন তুলেছিলাম বিরতিতে যাওয়ার আগে। মহাজোট চাইছেন আপনারা হিংসার বিরুদ্ধে, বিজেপি বলছে কোনোভাবেই হাত মেলাবো না, কিন্তু নির্বাচনের পরে যদি এমন অবস্থা হয় কলকাতা, হাওড়া বা রাজ্যের যে কোনো পুরসভায়, দেখুন, আপনাদের সমর্থনের উপর নির্ভর করবে, আপনারা নিঃশর্ত সমর্থন দেবেন বিজেপিকে বা কংগ্রেসকে বা বামেদেরকে? না, প্রথমেই বলে রাখি, আমরা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা বিজেপির সাথে আসতে পারবো না, কারণ বিজেপি যে বিরুদ্ধে আছে আমরা তার বিজেপি যদি উত্তরে থাকে আমরা দক্ষিণে আছি। এবার আসা যাক, রাজ্যে গণতান্ত্রিক পরিসর ফিরিয়ে আনতে গেলে যে নেতাদের ওপর আক্রমণ থেকে শুরু করে জনসাধারণ যে অতিষ্ঠ হচ্ছে, এর বিরুদ্ধে হয়তো সামগ্রিকভাবে মানুষ হিসাবে, রাজ্যবাসী হিসাবে একটা ময়দানে এসে লড়াই করা সেটা আলাদা ম্যাটার, কিন্তু পার্টিগত ব্যাপারে যে আমাদেরকে বিজেপিকে সাপোর্ট করতে হবে এই ধরনের আমাদের কোনো চিন্তাভাবনা এখনও নেই, আগামীতেও থাকবে না। তবে একটা কথা বলি যে এটা পুলিশকে ব্যবহারের কথা বলছেন যে প্রসঙ্গে, আমরা সবাই বিমল গুরুংয়ের নাম শুনেছিলাম, যিনি অমিতাভ মালিকের হত্যাকারী হিসাবেও তাকে তার নামে ছিল, কিন্তু দুঃখের বিষয় সেই বিমল গুরুং যখন টিএমসি পার্টিতে জয়েন করলো তখন তার নামে প্রায় শয়ে কেস ছিল, সেগুলো সব উইথড্র হয়ে গেল রাতারাতি, সে ফ্রেশ হয়ে গেল। অর্থাৎ যে পুলিশদের পক্ষ থেকে কেস হচ্ছে আবার পুলিশের পক্ষ থেকে কেস উইথড্র হচ্ছে, এটা কার নির্দেশে হচ্ছে বা কাদের নির্দেশে হচ্ছে এটা আর বলতে আমার অবকাশ লাগে না। ঠিক ভাঙড় সহ, ক্যানিং সহ, জীবনতলা থেকে ওই পার্টটা যতটা আছে দেখতে থাকবেন যে আমার সময় শেষ, যেহেতু প্রত্যেকের সঙ্গে কথা বলা শেষ। সায়ন কিছু বলছেন শেষ মুহূর্তে। সায়ন প্লিজ, সায়ন সংক্ষেপে। আমি যে অভিযোগ আনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা, এটা পাবলিক ডোমেইনে আছে। উনি এর সাথে এটাও বলেছিলেন কয়লার সাথে কারা যুক্ত তার নামের তালিকাও আমার কাছে আছে। আর তারপরেই আমরা দেখেছিলাম বিজেপির একজন সাংসদ হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, সেটা কাকতালীয় নাকি তার সাথে ঘটনায় মিল আছে, সময় তার উত্তর দেবে। আপাতত ধন্যবাদ সবাইকে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। সায়ন বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে কৃষাণু মিত্র ছিলেন, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে ছিলেন, নওশাদ সিদ্দিকী এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলায় হিংসার যে ঐতিহ্য এবং নির্বাচন পরবর্তী নির্বাচনের সময় হিংসা নিয়ে যে অভিযোগ বিরোধী শিবির থেকে আসে, তার শেষ কবে সত্যি আমাদের জানা নেই, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন হয়ে গিয়েছে, প্রধান নির্বাচন বিধানসভা নির্বাচন, তারও 6 মাস প্রায় হতে চলল, এবং উপনির্বাচনের আবহ, পুরো ভোটের নির্বাচনের আবহ, এই সব কিছুর মধ্যেও হিংসাটা জিয়ে থাকছে। সত্যি কি জিয়ে থাকছে না জিয়ে রাখা হচ্ছে? এই প্রশ্ন তুলে আজকের বিতর্ক শেষ করছি। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো সুকেন্দুর কাছে। সুকেন্দু, জানতে চাইবো তোমার কাছ থেকে, টি-20 বিশ্বকাপ থেকে তাহলে বিদায় ভারতে? একেবারে অনির্বাণ, দেখো আমরা জানতামই যে আজকের ম্যাচটার উপর অনেকটাই ভাগ্য ঝুলেছিল ভারতের আফগানিস্তান এবং নিউজিল্যান্ড ম্যাচের ওপর, কারণ এই ম্যাচে যদি আফগানিস্তান একমাত্র নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেক্ষেত্রে রান রেটের বিচারে ভারতের ক্ষীণ সম্ভাবনা টিকে থাকতো বিশ্বকাপে। বাস্তবে দেখা গিয়েছে নিউজিল্যান্ড দল 8 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায় করে যাবে। যদি ভারতের বিশ্বকাপে পারফরমেন্স দেখি তাহলে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে হার, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর পরপর দুটো ম্যাচ জিতলেও কিন্তু কোনোভাবেই বিশ্বকাপে টিকে থাকার ক্ষীণ সম্ভাবনা টিমটি
অগ্রিম করে সম্ভাবনা চলেছিল। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টি-20 বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়বেন বলেছিলেন, তার একটা বিদায় হয়ে গেল। অন্যদিকে কোচ রবি শাস্ত্রীর বলা যেতে পারে যে শেষ টুর্নামেন্টটা টি-20 বিশ্বকাপ, সেখান থেকেও তিনি খালি হাতেই ফিরতে হচ্ছে। অর্থাৎ এক ম্যাচ বাকি থাকতে নামিবিয়ার বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে আগামীকাল, তার আগেই টি-20 বিশ্বকাপ থেকে ভারতের বিদায় হলো। এর আগে আমরা দেখেছিলাম 2007-এর 50 ওভারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে, এবং তারপর 14 বছর পর আবার 2021 সালের টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো অন্যতম হট ফেভারিট টিম ইন্ডিয়াকে। অনির্বাণ, একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু টি-20 বিশ্বকাপ থেকে বিদায় বিরাট কোহলি, ভারতের টি-20 বিশ্বকাপের একেবারে প্রাথমিক পর্ব থেকেই বিদায় ঘটে যাচ্ছে। আগামীকালের ম্যাচ জেতা হারার উপরে আর কিছুই নির্ভর করছে না। শেষ টুর্নামেন্ট হিসেবে টি-20-তে শেষ টুর্নামেন্ট হিসেবে বিরাট কোহলির অধিনায়ক হিসেবে এবারের পারফরমেন্স এবং তার দলের পারফরমেন্স আদৌ আশাব্যঞ্জক থাকলো না। ভারতীয় সমর্থকদের হৃদয় খান খান করে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় বিরাট কোহলিদের। ফিরে আসছে ছোট বিরতির পর আর অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে, ব্রেকিং খবর নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। যে কথা বলছিলাম, একদিকে ভারতের টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার খবর যা দিয়ে আজকে অনির্বাণের ব্রেকিং নিউজে এসেছিলাম, এবং এর পরবর্তী যে ব্রেকিং খবরগুলো আপনাদেরকে দেবো বলেছিলাম। প্রথম ব্রেকিং খবর এই মুহূর্তে অনির্বাণের ব্রেকিং নিউজ পর্বে। রাজ্য বিজেপির কোন্দল নিয়ে এবার খোঁচা তৃণমূল শিবির থেকে। গতকাল থেকে বা গত কয়েকদিন ধরে যে কোন্দল চলছিল এবং তথাগত রায়ের একের পর এক বিতর্কিত মন্তব্য, দিলীপ ঘোষের পাল্টায় যা ক্রমশ একেবারে শীর্ষে চলে গিয়েছে, এবার পাল্টা তৃণমূল শিবির থেকে পাল্টা খোঁচা। বিজেপিতে কুকথার প্রতিযোগিতা চলছে বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্য বিজেপির কোন্দল নিয়ে এবার খোঁচা তৃণমূল কংগ্রেসের। কথা বলবো আমাদের প্রতিনিধি টিটবের সঙ্গে। টিটব, কি বলেছেন জ্যোতিপ্রিয়? দেখো, একদম জ্যোতিপ্রিয় মল্লিক স্পেসিফিক বলেছেন যে বিজেপিতে কুকথার প্রতিযোগিতা চলছে, অর্থাৎ এই প্রতিযোগিতা কিন্তু বিগত দিনে গত এক বছরে হতো, এখন বর্তমান পরিস্থিতিতে প্রতি মাসে হচ্ছে, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং এটাও জানাচ্ছে তিনি, জ্যোতিপ্রিয় মল্লিক বললেন যে দেখুন আগামী দিনে কি হয়, অর্থাৎ তিনি কিন্তু একটা জল্পনাও রাখলেন। অর্থাৎ বিজেপি যে কুকথার প্রতিযোগিতা চলছে সেখানে দাঁড়িয়ে তিনি স্পেসিফিক বললেন যে দেখুন আগামী দিনে কি হয়। বাংলার মানুষ কিন্তু এই কুকথাকে মেনে নেবে না, বাংলার মানুষ কুকথা পছন্দ করে না, তারা পছন্দ করে শান্তিপ্রিয় বাংলা, তারা শান্তি চায় বাংলায়, তারা সুস্থ বাংলা চায়, এমনটাই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ঘাবড়াইছেন, তিনি দাবি করেন। পাশাপাশি তিনি কিন্তু এই যে বিজেপির অন্দরে যে কোন্দল চলছে এটা নিয়ে কিন্তু অন্য কোনো মন্তব্য করতে চান, তিনি সরাসরি বলেছেন ওটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে বিজেপির নিজেদের ব্যাপার, তারা নিজেরা কি করবেন, কে আসবেন, কে দলে থাকবেন বা কে চলে যাবেন সেটা তাদের বিষয়। তবে তিনি কিন্তু একটা জায়গায়, তোমাকে আবার বলছি অনির্বাণদা, যে তিনি পরিষ্কার ভাষায় বললেন যে দেখুন আগামী দিনে কি হয়। অর্থাৎ একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ। টিটব, শুনে নেব জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন এক্স্যাক্টলি। এমনি কুকথার প্রতিযোগিতা ওরা করে, ওদের একটা করে কুকথার বছরে প্রতিযোগিতা হয়, সেটা আগে একটা করে হতো। আমাদের যেমন বছরে একটা করে আমাদের দৌড় প্রতিযোগিতা হয়, একটা করে আমরা ফুটবল খেলার করি না, খেলা করি, একটা ক্রিকেট খেলার ম্যাচ হয়। ওদের কুকথার প্রতিযোগিতা প্রতি মাসেই একটা করে হয়, তাতে চলছে, চলুক না। ওদের কুকথার প্রতিযোগিতায় মানুষ কতটা গ্রহণ করে দেখুন, মানুষ আর কুকথা গ্রহণ করে না। খোঁচা এসছে অনুব্রত মণ্ডলের কাছ থেকে, যিনি নিজেই বিতর্কিত মন্তব্য করার জন্য এই রাজ্যের রাজনীতিতে অনেক বেশি পরিচিত। সেই অনুব্রত মণ্ডলও এই সুযোগে বিজেপিকে পাল্টা দিয়েছেন। পাল্টা খোঁচা বিজেপির কোন্দল নিয়ে অনুব্রত মণ্ডলের। বঙ্গ বিজেপির কোন্দল নিয়ে কটাক্ষ এবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। শুনে নেব অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন। কালী পুজোতে অনেক পাঁঠা এসেছিল, একটা পাঁঠাকে মেনে নিতে পারছিল না, হ্যাঁ ঢুসাঢুসি করছিল, ওদের ভেতরেই একই কাজ হয়েছে। কিছু দেখবে ভাই, ওসব দেখে লাভ নাই, কে বেসুর আর কে খেসুর, কে ঠিক সুর, ও আমরা ঠিক বলে দেবো। এই কালী পুজোতে অনেক পাঁঠা এসেছিল, একটা পাঁঠাকে মেনে নিতে পারছিল না, হ্যাঁ ঢুসাঢুসি করছিল, ওদের ভেতরেই একই কাজ হয়েছে। কিছু দেখবে ভাই, ওসব দেখে লাভ নাই, কে বেসুর আর কে খেসুর, কে ঠিক সুর, ও আমরা ঠিক বলব। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে, অনির্বাণের পরবর্তী ব্রেকিং খবরে চোখ রাখবো। পুরসভা নির্বাচন ও বাম কংগ্রেস জোট নিয়ে এই মুহূর্তে আলোচনা, অর্থাৎ জোটের দরজা বন্ধ হয়নি, কোনো পক্ষ এই মুহূর্তে জোটের দরজা বন্ধ করছে না।
কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি ঈশান দেবের সঙ্গে। ঈশান দেব, জানতে চাইবো তোমার কাছ থেকে বাম এবং কংগ্রেস দুই শিবিরেই ঠিক কী ধরনের ইঙ্গিত মিলছে? দেখো অনির্বাণ, তুমি জানো যে সদ্য বিধানসভা নির্বাচনে যদিও বাম এবং কংগ্রেসের জোট ছিল, কিন্তু সদ্য যে দুদফার উপনির্বাচন হয়ে গেল সেখানে কিন্তু জোট করেনি কংগ্রেস এবং সিপিএম, এবং তারা আলাদা আলাদা প্রার্থী দিয়ে লড়েছেন। কিন্তু এবার পুরো ভোটের আগে কলকাতা এবং হাওড়ার পুরো ভোট ঘোষণা হওয়ার পরে দুই শিবির থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে জোটের দরজা তারা খোলা রাখছেন। কংগ্রেসের তরফ থেকে এক সাংসদ এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য তিনি বলছেন যে উপনির্বাচনে জোট হয়নি বলে পুরনির্বাচনেও হবে না এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এবং তুমি জানো বামফ্রন্টের তরফ থেকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ইঙ্গিত দিয়েছেন যে জোট যে হবে না এরকমটা বলার এখনো সময় আসেনি, আলোচনা করে স্থির হবে। দুদলই জানাচ্ছে এখনো এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং একথা ঠিক যে দুদলের মধ্যে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা জোট নিয়ে শুরু হয়নি। কিন্তু কংগ্রেস এবং সিপিএম সূত্রে যে খবর বাইরে আসছে তা থেকে জানা যাচ্ছে যে বেশ কয়েকজন রাজ্য স্তরের নেতা উদ্যোগী হয়েছেন এবং নিজেদের মধ্যে ইনফরমালি কথাবার্তা বলেছেন, এবং আজকে তারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে, বিশেষ করে রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে যে ইঙ্গিত দিয়েছেন তাতে কিন্তু স্পষ্ট যে জোটের সম্ভাবনা তারা নস্যাৎ করছেন না। একটা সমালোচনা উঠে আসছিল যে একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ ঈশান দেব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ঈশান দেবের সঙ্গে জোট নিয়ে ধীরে চলো নীতি দুপক্ষেই, ফলে রাজ্যে পুরো ভোটে বিধানসভা ভোটের পর পুরো ভোটেও জোটের সম্ভাবনা জিয়ে রাখছে বাম এবং কংগ্রেস দুই পক্ষই। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। রাজ্য বিজেপির কোন্দলের মাঝে এবার ভাঙন জেলা বিজেপিতে। আজকেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আমাদেরকে বলেছেন তার দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়া যে তথাগত রায়রা যাই বলুন না কেন দলের নিচুতলার কর্মীদের মনোবল অটুট রয়েছে। কিন্তু আজই মেদিনীপুরের নারায়ণগড়ে এসটি মোর্চার একাধিক পদাধিকারী দল বদল করলেন, বিজেপি থেকে চলে গেলেন তৃণমূলে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, জানতে চাইবো তোমার কাছ থেকে দল বদল সম্পর্কে। যারা দল বদলালেন বিজেপির সেই নেতারা ঠিক জেলা স্তরে কতটা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন? দেখো অনির্বাণ, একেবারে বলাই বাহুল্য যে এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডার। জেলা যে এসটি মোর্চা রয়েছে বিজেপির, তার সহ সভাপতি পদাধিকারী এবং তার সঙ্গে আরও একাধিক নেতৃত্ব তারা দলবদল করলেন। অর্থাৎ সুকান্ত মজুমদার যে কথাটা যে দাবি করছেন তা কিন্তু আখেরে অনেকটাই উল্টো চিত্র ধরা পড়লো মেদিনীপুরে। জেলা তৃণমূল সভাপতির হাত ধরে আজকে বিজেপিতে ভাঙন, এবং তৃণমূল যে দাবি করছে এই ভাঙন আজ থেকে শুরু হলো, এবং দফায় দফায় বিভিন্ন মণ্ডলে সেখানে কিন্তু তৃণমূল থাবা বসাবে, এবং যেখানেই তৃণমূল বিজেপি আগে শক্তিশালী ছিল সেখানেই কিন্তু দল ভাঙিয়ে তৃণমূলে মানুষ আসবে, এমনটাই কিন্তু তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে। যদিও তোমাকে ধন্যবাদ সুদীপ্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে, জানাচ্ছিলেন মেদিনীপুরে দল বদল সম্পর্কে। বিজেপি থেকে তৃণমূলে গেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম সারির নেতারা। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। এরপর চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।